নমস্কার। সাহিত্য পথের সাহিত্য সহপাঠীদের জানাই প্রণাম। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে বহু বিশ্রুত কিন্তু স্বল্প পঠিত বঙ্কিমচন্দ্রের প্রথম এবং একমাত্র ইংরাজি ভাষায় রচিত উপন্যাস রাজমোহনস ওয়াইফ আজ আমাদের আলোচ্য বিষয়। স্বল্পায়তনের কল্পকাহিনীর সারিতে সেই সময়ে আমরা পাই 1835 খ্রিস্টাব্দে প্রকাশিত কৈলাসচন্দ্র দত্ত বিরচিত A Journal of 48 Hours of the Year 1945 এবং 1845 খ্রিস্টাব্দে শশীচন্দ্র দত্তের দ্য রিপাবলিক অফ ওড়িশা, A Page from the Annals of the 20th Century। কিন্তু তাদের কপি বেশ দুর্লভ। অন্যদিকে প্রাথমিকভাবে দুর্লভ হলেও পূর্ণ কায়ায় বিকশিত 1864 সালের রাজমোহনস ওয়াইফ সাহিত্য পাঠক ও সমালোচকের কাছে শুধু বঙ্গদেশ বা ভারতবর্ষেরই নয়, এশিয়া মহাদেশের প্রথম ইংরাজি উপন্যাস হিসাবে আদৃত। বঙ্কিম প্রতিভার স্মৃতিচারণায় শ্রী অরবিন্দ তাঁর পাণ্ডিত্যে বিস্ময় প্রকাশ করেন। তাঁকে বঙ্গদেশের আত্মার কর্মরত রূপ বলে আখ্যায়িত করেন। তাই বিস্মিত হই না যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট তরুণ বঙ্কিমচন্দ্রকে আমরা সাহিত্য সৃষ্টির আধার হিসাবে যবন ভাষাকে চয়ন করতে দেখি। এই চয়ন তার আত্মবিশ্বাস ও সৃষ্টি স্পৃহার পরিচায়ক। কিন্তু যে ইংরাজি সংস্কার কবি মধুসূদনকে আবিষ্ট ও অক্ষম করেছিল, বঙ্কিমচন্দ্র তাঁর সাহিত্য যাত্রাপথে সেই সংস্কারের অচলতা খুব প্রাথমিক স্তরেই উপলব্ধি করেছিলেন। আর উল্লেখযোগ্য বিষয় হল, যে ইংরাজি ভাষা এখানে তিনি প্রয়োগ করেন তা তাঁর বাংলার তেজ ও দীপ্তির তুলনায় ক্ষীণ হলেও স্বাধীনতা পরবর্তী যুগে ভারতীয় ইংরাজি ভাষা আবিষ্কারের যে প্রয়াস আমরা ভারতীয় লেখকদের মধ্যে দেখি, তার সফল সূত্রপাত বঙ্কিমচন্দ্র রাজমোহনস ওয়াইফেই করে গিয়েছিলেন। রাজমোহনস ওয়াইফের কাহিনীর কেন্দ্রীয় চরিত্র হলো রাজমোহনের স্ত্রী। কাহিনীর নামকরণে উপেক্ষিত হলেও গল্পে বঙ্কিমচন্দ্র তাকে কণ্ঠ দেন, নাম দেন মাতঙ্গিনী। গল্পের নামকরণে বঙ্কিমের সামাজিক বিদ্রূপ বেশ লক্ষণীয়। আর শান্তপ্রাণা গৃহবধূর এহেন নামও গূঢ় অর্থবাহী। ভাগ্যের পরিহাসে গরিব ব্রাহ্মণের দুই কন্যা হেমাঙ্গিনী ও মাতঙ্গিনীর বিবাহ হয় বিপরীত চরিত্রের দুই পাত্রের সাথে। হেমাঙ্গিনীর বিবাহ হয় ধনী, আধুনিক ইংরাজি শিক্ষায় শিক্ষিত, সুদর্শন পরিশীলিত মাধবের সাথে, আর সপ্রতিভ মাতঙ্গিনীর বিবাহ হয় কপর্দকহীন, দুষ্ট ও বর্বর মানসিকতার রাজমোহনের সাথে। মাধব রাজমোহন ও তার পরিবারের প্রতি সদয় এবং সে সমানুভব পোষণ করে, কিন্তু রাজমোহন অকৃতজ্ঞ। গল্পের আর এক দুর্জন চরিত্র হল মাধবের জ্যাঠামশাইয়ের পুত্র মথুর। রূপে ও ব্যবহারে সে পশুতুল্য। প্রতিপত্তিশালী মথুর আড়ালে থেকে রাজমোহনের সহায়তায় এক ডাকাত দলের সাথে মাধবের সম্পত্তির উৎস দলিলটি লুট করার চক্রান্ত করে। স্ত্রী ধর্মপরায়ণা মাতঙ্গিনী নিজের স্বামীর দুষ্কর্মের কথা জানতে পেরে নীরবে তাকে উপেক্ষা করে হেমাঙ্গিনী ও মাধবের রক্ষার্থে সচেষ্ট হয়। এই ঘটনা প্রবাহে যে অন্তঃসলীলা ধারা হঠাৎ প্রতিভাসিত হয় তা হলো মাতঙ্গিনী ও মাধবের পারস্পরিক প্রণয় অনুরাগ। পারস্পরিক হলেও বাস্তববাদী মাধব পিছিয়ে যায় এবং আমরা দেখি বঙ্কিমের প্রথম প্রেমাখ্যান এইভাবেই অসম্পূর্ণ থেকে যেতে। হয়তো তা সমাজ স্বীকৃত নয় বলেই। ঘটনার প্রবাহে মাধব ও রাজমোহনের বাড়ি থেকেও পালিয়ে যেতে হয় মাতঙ্গিনীকে। সে ধরা পড়ে প্রথমে
দুর্জন মথুরের অন্দরমহলে তার পরিবারের সাথে, পরে মথুরের গুপ্ত কুঠুরিতে। মথুরের কাম লোলুপতার শিকার হয় মাতঙ্গিনী, আর অর্থ লোলুপতার শিকার হয় মাধব। মথুরের সহজ স্বভাবের স্ত্রী তারার সহায়তায় কারাবন্দী মাতঙ্গিনী ও মাধব মুক্তি পায়। কাহিনীর দুর্জন চরিত্রগুলি কারুরও সুখকর পরিণতি হয় না, কিন্তু উপসংহারের অধ্যায়টিতে এযাবৎ চরিত্র ও আখ্যান বর্ণনায় নিবিষ্ট বঙ্কিমচন্দ্র হঠাৎই বড় উদাসীন হয়ে পড়েন। যেন যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবে হলো না। হয়তো সমাজ দার্শনিক ও সাহিত্যিক হিসাবে যা দেখতে পাচ্ছিলেন তা যে বলার সুযোগ নেই তাই উপলব্ধি করলেন। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রের পরিণতিটিও বড় উদাসীনভাবেই তাই অঙ্কিত হলো। উপন্যাসটির সামাজিক ও ঐতিহাসিক মূল্য অপরিসীম। বিএ পাশ করার পর বঙ্কিমচন্দ্র যশোরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন মাত্র ২০ বছর বয়সে ১৮৫৮ খ্রিস্টাব্দে। ১৮৬২-৬৩ এই সময়ে লেখা রাজমোহনস ওয়াইফ ১৮৬৪ খ্রিস্টাব্দে কিশোর চাঁদ মিত্র সম্পাদিত ইন্ডিয়ান ফিল্ড নামক ইংরাজি সাপ্তাহিকে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে। রাজমোহনস ওয়াইফ রচনাকালেই মাতৃভাষা বাংলায় জারিত বঙ্কিমচন্দ্র এর বঙ্গানুবাদ শুরু করেন, কিন্তু খুব শীঘ্রই তিনি উপলব্ধি করেন এই অনুবাদের কাজটিও যেন তাঁর মৌলিক সৃষ্টিকর্মে বাধার মতো কাজ করছে। সপ্তম অধ্যায়ের কাজ অসম্পূর্ণ রেখে বঙ্কিম অনুবাদ ত্যাগ করেন। এই কাজটি বাড়ি বাহিনী এই উপন্যাস নামে তাঁর ভ্রাতুষ্পুত্র শচীশ চন্দ্র চট্টোপাধ্যায় সম্পূর্ণ করেন। পরবর্তীকালে স্যার যদুনাথ সরকারের মধ্যস্থতায় যখন মূল ইংরাজি উপন্যাসটি ইন্ডিয়ান ফিল্ডের পুরাতন সংগ্রহ থেকে উদ্ধার করা হয়, তখন প্রথম ৩টি অধ্যায় পাওয়া যায়নি। বঙ্কিমচন্দ্রের বাংলা অনুবাদ থেকেই ওই অধ্যায়গুলিকে ইংরাজিতে অনুবাদ করে সম্পূর্ণ ইংরাজি উপন্যাসটি ১৯৩৫ খ্রিস্টাব্দে কলকাতার মডার্ন রিভিউ নামক জার্নালে প্রকাশিত করা হয়। অনুবাদটি করেন ব্রজেন্দ্রনাথ ব্যানার্জি। ওই বছরই মডার্ন রিভিউয়ের অফিস থেকেই আবার পুরো উপন্যাসটি, সম্পূর্ণ উপন্যাসটি পুস্তক হিসেবেও প্রকাশিত হয়। ঔপনিবেশিক বঙ্গদেশের প্রেক্ষাপটে বিরচিত মৌলিক ও অনুদিত রচনার মাঝে ভাসমান রাজমোহনস ওয়াইফ উপন্যাস হিসাবে আমাদের সত্যি ভাবায়। এমনকি প্রথম দিকের যে অধ্যায়গুলির বাংলা অনুবাদ আমরা পাই, বলা যায় তা যেন বাংলা ভাষার আতুর। সংবাদ প্রভাকরে চরম ব্যর্থতার পরে রাজমোহনস ওয়াইফের অনুবাদে দেখি বিদ্যাসাগর রীতি ও আলালি রীতির সফল সহাবস্থান। প্রাচীন ও নবীন ভাষারীতির সমন্বিত প্রয়োগে যে বঙ্কিমী সাহিত্য পথ চলা শুরু করে তার অঙ্কুরোদ্গম হয় রাজমোহনস ওয়াইফের অনুবাদে। প্রাথমিক পর্যায়ে বঙ্কিমচন্দ্রের সাহিত্য সৃষ্টির ভাষা চয়ন নিয়ে কোনো মন্তব্য না পাওয়া গেলেও তাঁর জাতীয়তাবাদ ও নিজস্ব সংস্কৃতির আধারে সমাজ সংস্কার ও নবজাগরণের স্পৃহা বারে বারেই প্রকাশিত হয়েছে। বঙ্গদর্শনের পত্র সূচনায় তিনি স্বীকার করেন সমাজ শোধনের জন্য সাধারণ মানুষের বোধগম্য ভাষাই প্রয়োজন। যবন ভাষায় রচনা করতে গিয়ে তিনি হয়তো এই দূরত্বটাই অনুভব করেছিলেন। রমেশচন্দ্র দত্তের মতো সমকালীন লেখকদের এই বিষয়ে তিনি বারবার সাবধান করেছেন। পাঠক ও লেখকের মধ্যে এই সেতুবন্ধনের আগ্রহই বঙ্কিমের আগামী পথ নির্ধারণ করে দেয়। আগেই বলেছি, রাজমোহনস ওয়াইফকে বলা যায় বঙ্কিম জগতের প্রাথমিক কাঠামো। পরিণত বঙ্কিম জগতের ব্যাপ্তি ও জটিলতা এখানে দেখি না। উপন্যাসটিও কলেবরে সংক্ষিপ্ত, কিন্তু বিস্মিত হতে হয় এর প্রেক্ষাপটের বিস্তৃতি দেখে। আইন, তৎকালীন সামাজিক উপদ্রব, আর্থিক অনটন, ক্রমশ প্রতীয়মান বাবু সংস্কৃতি, সম্পত্তিজনিত কলহ, নারী পুরুষ সামাজিক ও মানসিক দ্বন্দ্ব,
আবার মানুষের ব্যক্তি ও সমষ্টিগত অবস্থান সব কিছুই এই উপন্যাসের উপজীব্য। ভিক্টোরিয়ান সামাজিক আখ্যান এবং ভারতীয় কাব্য সংস্কৃতির এ যেন এক সফল যোগবন্ধন। কাহিনীর সূচনায় মৃদুভাষী মাতঙ্গিনীকে আমরা দেখি কিছুটা পর্দার ওপারে আর কিছুটা এপারে। স্বামীর কাছে তিরস্কৃত ও প্রহৃত হওয়ার ভয়ে যে মাতঙ্গিনী সখী কনকের সাথে কুটিরের খুব কাছের জলাশয়ে জল আনতে যেতে ভয় পায়, সেই মাতঙ্গিনী আবার স্বামীর অত্যাচারে ভীত হয়েও দৃঢ়তার সাথে নিজের পরিচয় ঘোষণা করে। আমি তোমার স্ত্রী, গেলে কোনো দোষ নাই বলিয়া গিয়াছিলাম। পুরুষতান্ত্রিক সমষ্টিগত জগতে অস্তিত্ব বজায় রাখার জন্য সে মানিয়ে নেয়, অভিযোজন করে নারী, কিন্তু সময় মতো সে আবার দুর্গমের পথেও যাত্রা করে। কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই বঙ্কিম দেখান ডাকাতের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে কিভাবে গভীর রাতে ঘন জঙ্গলের অতি দুর্গম পথে একাকী মাতঙ্গিনী গোপনে পদব্রজে যাত্রা করে। হেমাঙ্গিনীর বাড়িতে পৌঁছানোর পর সে আসন্ন আক্রমণের খবর দেয় এবং অতি সংক্ষিপ্ত পরিসরে মাধবের সাথে প্রণয়ের কুণ্ঠিত ভাব বিনিময় করে। এই কুণ্ঠা কিন্তু মাতঙ্গিনীর প্রেমের কুণ্ঠা নয়। অন্যদিকে তথাকথিত বাস্তববাদী মাধবকে তার সমষ্টিগত সামাজিক অবস্থান এহেন সত্যকে গোপন করতে এবং এই প্রেম প্রত্যাখ্যান করতে শেখায়। মাতঙ্গিনীর সহজ ও স্বাভাবিক স্বীকারোক্তি একদিকে যেমন তার স্পৃহা, আবেগ, ইচ্ছাশক্তি ও সাহসিকতার ভিত্তিতে তৈরি হওয়া এক নতুন জীবন পথের উন্মোচন করে, অন্যদিকে সমাজের অভ্যন্তরীণ শূন্যতা ও ভণ্ডামিকেও প্রতিফলিত করে। এই পর্বে পাঠকও বুঝতে পারেন রাত্রিকালীন এই দুর্গম অভিসার পথ প্রতীকীধর্মী। এর প্রেক্ষাপটে আছে প্রেম ও শুভচিন্তা। এই পথযাত্রা মানবিক চেতনার উন্মোচনের এক দুরূহ যাত্রাও বটে। এই যাত্রার সময় সামাজিকভাবে ফিরে আসার কোনো পথ মাতঙ্গিনী খোলা রাখেনি। দুর্ভাগ্যবশত ঊনবিংশ শতাব্দীতে শুধু বাংলা বা ভারতবর্ষেই কেন, পশ্চিমী দেশগুলিতেও স্বামীগৃহে লাঞ্ছিত কিংবা বিদ্রোহী নারীকে স্থান দেওয়ার জন্য সমাজ প্রস্তুত ছিল না। তাই গৃহ কারাগারের বাইরে এসেও রাজমোহনের স্ত্রী মাতঙ্গিনীর পরিচয় এবং স্থানের প্রশ্ন সমাজকে ভাবায়। মথুরের গৃহের অন্দরমহলেও সে নীরবে সপ্রতিভ। নিজের গোপন কুঠুরিতে যখন বন্দি অবস্থায় মথুর তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করতে থাকে, সার্থকনামা মাতঙ্গিনী গর্জে ওঠে। শ্রোতা বন্ধুদের এই অংশটি পাঠ করে শোনাই মূল উপন্যাস থেকে। 20তম অধ্যায়, নাম Some women are the equals of some men. You shall be mine, yet life, said Mathur. As with a demoniacal look he was departing for that evening. Never, said Matangini, concentrating the energy of 20 men in her look. Never yours, look here. And she placed herself immediately in front of him. Look, I am a full-grown woman, and at least equal in brute force. Will you call in allies? Mathur Ghosh stood bewildered at this wonderful challenge. Hunger shall be my ally. I lift not a finger against a woman, said Mathur, recovering himself. Hunger shall be my ally, said Matangini in return. মৃদুভাষী মাতঙ্গিনী স্পষ্টভাষীও। তার যে পরিপূর্ণ রূপ আমরা দেখি তাতে বুঝতে পারি লেখক হৃদয়ে এই চরিত্রের পটভূমি অনেক বেশি বিস্তৃত ও ভিশনারি। প্রাথমিকভাবে দুর্বল গৃহবধূ হয়ে ওঠে সতেজ, স্বাবলম্বী, নির্ভীক প্রেমিকা।
প্রেমের সামাজিক প্রত্যাখ্যান তাকে খর্ব করে না, তাকে দৃপ্ত করে, আরো সুন্দর করে। মথুরের সামনে তার শক্তিশালী প্রতিরোধে সে যখন বলে সে স্বয়ং সম্পূর্ণ এবং পাশবিকতায় সে পশুর সমান, পাঠক বোঝেন যে ভবানী মায়ের আরাধনা দেবী চৌধুরানী করেছিলেন, যে বলদায়িনী মাতৃরূপকে দেশমাতৃকা হিসাবে আনন্দমঠে বন্দনা করা হয়েছিল, মার বোধন মাতঙ্গিনীর মধ্যেই হয়ে গেল। বহুবলধারিণীং নমামি তারিণীং রিপুদল বারিণীং মাতরম। এই উপন্যাসটিকে সামাজিক দৃষ্টিকোণ দিয়ে দেখলে আমরা বুঝতে পারি বঙ্কিম নীরবে প্রশ্ন করেন আমাদের বিবাহ ব্যবস্থাকে। ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে যেভাবে তিনি মাতঙ্গিনীর পরিণতি দেখান, ব্রিটিশ আইন সেখানে অপারগ। দুষ্টের দমন হলেও শিষ্টের রক্ষা সেখানে হয় না লিঙ্গ বৈষম্যের জন্য। আর এই শোয়িং বা দেখানোটি একবিংশ শতাব্দীর পাঠককে নতুন করে রাজমোহনস ওয়াইফের পরিণতি নিয়ে ভাবায়। পুনর্লিখনে কোনো পাঠক যদি উৎসাহিত হন, অর্থাৎ এই একবিংশ শতাব্দীতে পাঠক থেকে তিনি লেখক হতে চান, আমরা দেখতে চাইব কি পরিণতি হয় আমাদের মাতঙ্গিনীর। শেক্সপিয়ার তাঁর সনেট 116 এ বলেছিলেন, লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস, অর্থাৎ বিবাহের জন্য দুটি সৎ হৃদয়েরই প্রয়োজন। জেন অস্টেন তারও বিবাহ কেন্দ্রিক উপন্যাস, এবং সেখানে আমরা দেখি যে প্রেমই অন্যতম মাপকাঠি। বঙ্কিম কি তাদের থেকে আলাদা কিছু বলছিলেন? বিবাহ যোগ্যতার সূচক আমাদের সমাজে আর্থিক, সামাজিক, দৈহিক প্রতিপত্তি, অথচ হৃদয়ের পারস্পরিক সহজ অনুরাগ বিনিময়ই এর একমাত্র বিচার্য বিষয় হওয়া উচিত ছিল। পরিহাস এখানেই, সমাজের এই দ্বিচারিতা আজও অপরিবর্তনশীল। উপন্যাসের নামকরণে বঙ্কিমচন্দ্রের এই সৃষ্টি বজায় থাকে। একটি কাহিনীর মূল ধারা একটি নারী চরিত্র, কিন্তু তার পরিচয় যে সে কারুর স্ত্রী, তা সেই স্বামী যতই দুষ্ট এবং অযোগ্য হোক না কেন। রাজমোহনস ওয়াইফ যেন বঙ্কিমের বিশাল কর্মশালা, তার পরীক্ষাগার। সাহিত্য সৃষ্টির ভাষা, তার নিজের লেখক প্রতিভা, পাঠক মানস, সমাজ, বিষয়বস্তু সবকিছু নিয়েই এখানে নিগূঢ় পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন লেখক। বঙ্কিম জগতের উর্বর প্রাককথন রাজমোহনস ওয়াইফ। ইএম ফস্টার অ্যাসপেক্টস অফ নভেলে বলেছিলেন, উপন্যাসের সার্থকতা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে না, নির্ভর করে বিষয়বস্তুর প্রতি সেই উপন্যাসের সংবেদনশীলতার উপর। রাজমোহনস ওয়াইফ সেই দৃষ্টিকোণ দিয়ে দেখলে উপন্যাস হিসাবে সত্যি সার্থক। এই কথিকার একমাত্র উদ্দেশ্য শ্রোতা বন্ধুদের রাজমোহনস ওয়াইফের মাধ্যমে ঋদ্ধ বঙ্কিম জগতের সাথে সাক্ষাৎ করানো। তাই এরপর যদি তাঁরা উপন্যাসটি হাতে তুলে নেন ও পাঠ নিমগ্ন হন, শ্রোতা থেকে পাঠক হন, তাহলেই এই কথিকার সার্থকতা। আজ প্রিয় লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণ অন্তে সকলের সুখ ও নিরাময় কামনা করি। সুন্দর থাকুন, ভালো থাকুন। নমস্কার।